আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ভারত এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তা হলো দুই দেশের সম্পর্ক এবং এর কেন্দ্রে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জানেন গত প্রায় ১ বছর ধরে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এই বিষয়টি নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক আলোচনা রয়েছে প্রথম থেকেই। তবে এই সপ্তাহে এই বিষয়গুলো নিয়ে আলোচনার মাত্রা যেন প্রায় তুঙ্গে উঠেছে। এর অন্যতম কারণ হচ্ছে দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের সাথে শেখ হাসিনার একটি বৈঠক এবং এই বিষয়ে ভারতের অবস্থান। চলুন জেনে আসি বিস্তারিত। শুরু করা যাক ভারতের অবস্থান নিয়ে। আপনারা সবাই জানেন কেন শেখ হাসিনা ভারতে আছেন। বাংলাদেশ সরকার বারবার ভারতের কাছে তাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে, কিন্তু ভারত এই দাবি সহসাই প্রত্যাখ্যান করে আসছে। কারণ ভারত শেখ হাসিনাকে একজন সম্মানিত রাষ্ট্রীয় অতিথি হিসাবে দেখছে বলে জানা যাচ্ছে। তাদের বক্তব্য খুব স্পষ্ট, তারা শেখ হাসিনাকে তার ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে ফেরত পাঠাবে না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এর মাধ্যমে ভারত তাদের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকার আরো একটি দাবি করেছিল। তারা চেয়েছিল শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো অডিও বা ভিডিও বার্তা প্রকাশ না করেন, কিন্তু ভারত এই দাবিও মেনে নেয়নি। এর পেছনে ভারতের যুক্তি ছিল বাক স্বাধীনতা। আপনারা জানেন বাক স্বাধীনতা ভারতের সংবিধানের একটি মৌলিক অধিকার। তাই ভারত মনে করে একজন ব্যক্তি হিসাবে শেখ হাসিনারও এই অধিকার আছে, তিনি যেখানেই থাকুন না কেন। এই বিষয়গুলো আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতা এবং এর জটিলতা দুটোকেই তুলে ধরে। এখন আসি আরো একটি গুরুত্বপূর্ণ দিক, ভারতের নীতিতে পরিবর্তন। আপনারা হয়তো জানেন শেখ হাসিনা যখন প্রথম ভারতে এসেছিলেন, তখন ভারত তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং সভা সমাবেশে কিছু বিধিনিষেধ আরোপ করেছিল। এর প্রধান কারণ ছিল নিরাপত্তাজনিত বিষয়। কিন্তু সম্প্রতি আমরা একটি বড় পরিবর্তন দেখছি। ভারত শেখ হাসিনা এবং তার দলের নেতাদের দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করার অনুমতি দিয়েছে। এটা কিন্তু ছোটখাটো কোনো ঘটনা নয়। এর আগে এমনটা দেখা যায়নি, অর্থাৎ বিগত ১ বছরে দেখা যায়নি। এই অনুমতি দেওয়ার মাধ্যমে ভারত আসলে কি বার্তা দিতে চাইছে? এটা কি শুধু একটি সাধারণ সংবাদ সম্মেলন ছিল, নাকি এর পেছনে আরো গভীর কোনো উদ্দেশ্য আছে? এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পরিবর্তন আসলে দুই দেশের সম্পর্কের গতিপথ কোন দিকে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেয়। এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মোহাম্মদ আলী সিদ্দিকী। এটি ২৩শে জুলাই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মূল উদ্দেশ্য ছিল গোপালগঞ্জে যে ঘটনাসমূহ ঘটেছে সে বিষয় নিয়ে আলোচনা করা। আপনারা বুঝতেই পারছেন বিষয়গুলো কতটা সংবেদনশীল। কিন্তু শেষ মুহূর্তে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়, যদিও বাংলাদেশের গণমাধ্যমে এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তবে ভারতীয় গণমাধ্যম বলছে, আয়োজকরা কারণ হিসেবে বলছেন ঢাকায় একটি সামরিক বিমান দুর্ঘটনার কারণে নিহতদের প্রতি শোক প্রকাশ। এখানে একটি ভুল তথ্য ছড়িয়েছিল। ভারতীয় সরকার এই সম্মেলন বন্ধ করে দিয়েছে বলে দেশীয় গণমাধ্যমে বলা হয়, কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং তথ্যসূত্র থেকে স্পষ্ট হয়েছে যে এই স্থগিতাদেশ কোনো ভারতীয় সরকারি নিষেধাজ্ঞার কারণে হয়নি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। শেখ হাসিনা দিল্লিতে তার বাসভবনে, অর্থাৎ যেখানে তিনি অবস্থান করছেন, সেখানে শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন বলে জানা গেছে।
এটা কিন্তু একটি ঐতিহাসিক মুহূর্ত রাজনৈতিক দলটির জন্য। কারণ ভারতে আসার পর এই প্রথম শেখ হাসিনা দলের সদস্যদের সাথে সরাসরি রাজনৈতিক আলোচনা করছেন। এই ঘটনাটি কি ইঙ্গিত দিচ্ছে? এর মাধ্যমে ভারত আসলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি তাদের সরাসরি সমর্থন দেখাচ্ছে। এর মানে হলো ভারত তাদের রাজনৈতিক বিষয়ে তাদের পাশে রয়েছে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের সকল দলের সমন্বয়ে একটি অন্তর্বর্তীমূলক রাজনৈতিক প্রক্রিয়া কতটা জরুরি সেই বার্তাও দিচ্ছে। এর মাধ্যমে ভারত আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের অবস্থান আরো স্পষ্ট করল। এই বৈঠক থেকে ভবিষ্যৎ আন্দোলনের কৌশল আউটলাইনিং করা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে নেতাদের বাংলাদেশে ফিরে গিয়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়া অন্তর্ভুক্ত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, এমনকি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের হাতে ক্ষমতা যাওয়ার বিষয়টিও বেশ কিছু তথ্য উপাত্ত থেকে জানা গিয়েছে। আরো একটি চাঞ্চল্যকর বিষয় হলো 1971 সালের মুক্তিবাহিনীর মতো সশস্ত্র প্রতিরোধের জন্য একটি বাহিনী গঠন এবং ভারত কিভাবে এই ধরনের বাহিনীকে সহায়তা করতে পারে সেই বিষয়ে আলোচনা হবে বলে কিছু ভারতীয় রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ইউটিউব ভিডিওতে জানিয়েছেন, যদিও এর কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। এই বিষয়টি কিন্তু খুবই সংবেদনশীল এবং এর অনেক বড় প্রভাব থাকতে পারে। যদি সত্যি এমন কোনো পরিকল্পনা হয় তাহলে তা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। ভারতের এই ধরনের সমর্থন বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হয় এই বিষয়টি নিছক একটি গুজব হতে পারে। কারণ শেখ হাসিনা বারবার বলে আসছেন দেশের জনগণ আওয়ামী লীগকে ফিরাবে। সেই হিসাবে এমন অরাজকতার সিদ্ধান্ত বা জনগণের উপর এমন চাপ প্রয়োগ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে কখনোই করবে না। আর ভারত কোনোভাবেই এ বিষয়ে সাহায্য করবে বলেও আমি মনে করি না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে রাজনৈতিক দলের জন্য অন্য দেশ কোনোভাবে আক্রমণাত্মক হতে পারে না। তবে আওয়ামী লীগের আন্দোলনের বিষয়টা এখানে ভিন্ন। যদিও এমন বাহিনী গঠন করে আন্দোলন করা খুব একটা সহজ কাজ নয়। যাই হোক, এই বিষয়টি ব্যতি রেখে বাকি বিষয়গুলো কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক শুধু দুটো দেশের মধ্যে কূটনৈতিক লেনদেন নয়, এটি একটি জটিল এবং বহুস্তরীয় প্রক্রিয়া। শেখ হাসিনার ভারতে অবস্থান, ভারতের নীতিতে পরিবর্তন এবং আওয়ামী লীগের বৈঠক, এই সব কিছুই এই সম্পর্কের গতিপথকে প্রভাবিত করছে। এখানে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা সহ রাজনৈতিক বিষয়বস্তু ব্যাপক আকারে জড়িত রয়েছে। এখন আসলে দেখতে হবে আওয়ামী লীগের মিটিং থেকে প্রকাশ্যে কোনো বিষয় জানানো হয় কিনা। আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাছে কিছু বিষয় স্পষ্ট করেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা এই বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আপনাদের মতামত জানতে আগ্রহী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।